এবার আসি আমার প্রস্তাবিত নতুন ধারণা সম্পর্কে। আমি ফেনীর নামকরণে ফেনীকে সামনে নিয়ে এসেছি। ফেনী হচ্ছে এক প্রকার বাতাসার নাম, কখনো কখনো এর সাথে বাতাসাও যুক্ত থাকে। ফেনী জেলার নামকরণে এই বাতাসাকে যুক্ত করে আমার আগে কেউ ধারণাটি দেননি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও আকার ইঙ্গিতে এই ধারণাটি প্রচার করেছি এবং আলোচিত সমালোচিত হয়েছে। বেশি সমালোচনা করেছেন ফেনী জেলার কবি লেখক সাহিত্যিকরা। কেন ফেনীর নামকরণে এই বাতাসাকে আমি যুক্ত করেছি এখানে বলা বাধ্যতামূলক। ফেনী বাতাসা হচ্ছে চিনি সংযোগে প্রস্তুত বড় আকারের বাতাসা। একটা সময় এই এলাকায় মিষ্টান্নের তালিকায় বাতাসাটির নাম শুরুর দিকে থাকত। সাহিত্যেও শব্দটির ব্যবহার রয়েছে। প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ তার বাতায়নে উল্লেখ করেছেন, বাতাসা নিয়েছিলাম 250 নগদ 10 আনার পয়সা দিয়ে। ফেনী বাতাসা কিনা, তাই দাম বেশি। বুঝলি তো? হ্যাঁ, খুব বুঝলাম। ফেনীর সাথে সম্পর্কিত শব্দ বা এ সম্পর্কিত আলোচনায় আরও কয়েকটি শব্দ সামনে আনা যায়। ফানি তো, ফানি, ফানি ও ফেনিকা। ফানি সম্পর্কে নারায়ণ রায়ের আয়ুর্বেদ দর্পণ এর দ্রব্য গুণ নির্ণয় অধ্যায়ে রয়েছে, নবাত ও ফানি মিশ্রি চিনি, ইহারা উত্তরোত্তর নির্মল লঘুপাক শীতবীর্য ক্রমে গুণকারী হয়। ফানি ও ফানি ফেনীর সমার্থক শব্দ। দুয়ের অর্থ ফেনী বাতাসা, আখের ঘন গুড়। ফেনিকা অর্থ মিষ্টান্ন বিশেষ, সংস্কৃত ফেন এবং বাংলা ইকার যুক্ত হয়ে এই শব্দটি তৈরি হয়। ফাল যুগের বিখ্যাত চিকিৎসক চক্রপাণি দত্ত 11 শতকে তার দ্রব্যগুণ পুঁথিতে ফেনিকা শব্দটি উল্লেখ করেছেন। সুমিতায়া ঘৃতাক্তায়া লোপ্ত্রিং কিত্তাচ বেল্লেয়েত আজ্যে তাং বর্জয়েত সিদ্ধাং শস্কুলি ফেনিকা গুণা। কথাটার অর্থ গম চূর্ণকে ঘি দিয়ে মেখে লেসি করে বেলে গরম ঘিয়ে ভেজে তৈরি হয় শস্কুলি বা লুচি, যার গুণ ফেনিকার মতো। কিরণ রেখা রায়ের জলখাবার গ্রন্থে ফেনিকা তৈরির নিয়ম পেলাম। মুসলমানরা ভারতীয় উপমহাদেশে আসার পর থেকে ভারতীয় ফেনিকাকে বাতাসা বলা হচ্ছে। বাতাসা ফার্সি শব্দ, বাতাসের সাথে সম্পর্কিত। অন্যান্য উপাদেয়ের মতো ঘরে ঘরে বাতাসাও থাকত। ফেনী মহকুমা প্রশাসক নবীনচন্দ্র সেন তার আমার জীবন গ্রন্থে উল্লেখ করেছেন, একটা বাতাসা ও 1 ঘটি জল আনিয়া দিল। সে চিৎকার করিয়া এই কুপুত্র তাহার সংসার ডুবাইবে বলিয়া গালি দিতে দিতে চাউল মুঠো চাউলের এবং বাতাসাটি বাতাসার মটকায় রাখিয়া দিল। বোঝা যাচ্ছে ফেনী বাতাসা ফেনিকার ধারাবাহিকতা আগত চিনি দিয়ে তৈরি বড় আকারের সাদা হালকা বাতাসা। সংস্কৃত ফানিত থেকে এর ভূৎপত্তি কেউ কেউ মনে করেন। ফানিত বলতে ফেনী বাতাসা, বড় বাতাসা বিশেষ ও ঘন করা আখের গুড়কেই বোঝানো হয়। বাতাসাটির নাম ফেনী কেন প্রশ্ন আসতে পারে। আখের মাড়াইকৃত রস ফেনাযুক্ত থাকে। হয়তো ফেনাযুক্ত এই রসকে প্রক্রিয়া করে তৈরি করা এক প্রকার গুড় ফেনী বাতাসা। এমনও হতে পারে আখের রসকে ফুটিয়ে ভাতের ফেনের মতো গাঢ় করে বাতাসার রূপ দেওয়া এই মিষ্টান্ন ফেনী। এর ইঙ্গিত পঞ্চানন মণ্ডলের চিঠিপত্রে সমাজচিত্র গ্রন্থে মেলে। এতে উল্লেখ আছে ফেনী ফ্যানের মতো সাদা বাতাসা। ভারত ও বাংলাদেশের জনপ্রিয় ও বিখ্যাত লেখকরা তাদের রচনায় ফেনী শব্দটি ব্যবহার করেছেন। বড় বড় সাহিত্যিকরা যে তাদের সাহিত্যে শব্দটি ব্যবহার করেছেন তা আমি আমার গদ্যে উল্লেখ করেছি। বিশেষ করে বাৎসায়ন, দীনেশচন্দ্র সিংহ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আহমদ শরীফ, সৈয়দ ওয়ালিউল্লাহ, সমরেশ বসু, আব্দুস সাত্তার, গৌতম ভট্ট, আহমেদ হুমায়ুনের বই থেকে উদ্ধৃতি টেনেছি। রায়শেখরের পদাবলী, অসিন্ত কুমার পদাবলী, দক্ষিণারঞ্জন বসুর শ্রেণীর গ্রাম, শিশির বিশ্বাসের হঠাৎ এলো হারমাত, ফাল্গুনী মুখোপাধ্যায় রচিত পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক গবেষণা গ্রন্থ, উপেন্দ্রনাথ গাঙ্গুলির পরকীয়া,
ইত্যাদি বইও ফেনী বাতাসা শব্দবন্ধটির উল্লেখ রয়েছে, গদ্যে উল্লেখ করেছি। সাহিত্য থেকে উদাহরণ টেনে বোঝাতে চেয়েছি ফেনী বাতাসা অতীতে বাঙালির আতিথেয়তা, সামাজিকতা ও আভিজাত্যের সাথে সম্পর্কিত একটা জনপ্রিয় খাবার ছিল। দেখিয়েছি এটা প্রাচীনকাল থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের হিন্দু ও মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত জিহ্বা ও মন তৃপ্তিকারী একটা মিষ্টান্ন। অবশ্য এখনো এখানকার কোনো কোনো মন্দিরে হরিলুট নামে প্রসাদ হিসাবে চড়িয়ে দিতে দেখা যায়। তবে মসজিদ ও ফিরাউলিয়ার মাজারে আগের মতো কিছু বিশেষ দিনে বাতাসা দেওয়া হয় না। এর জায়গা দখল করে নিয়েছে অন্য কিছু মিষ্টান্ন, জিলাপি, রসগোল্লা, ফিরনি ও বিরিয়ানি। বাংলাদেশের বিভিন্ন স্থানে বৈশাখী মেলা, হিন্দুদের পুজো কেন্দ্রিক বিভিন্ন মেলায় এখনো ফেনী বাতাসার দেখা মেলে। ফেনী জেলার কোনো কোনো মিষ্টি বিতানো ফুল বাতাসা ও ফেনী বাতাসা তৈরি করছে এবং বিক্রি করছে। ফুল বাতাসা ও ফেনী বাতাসা হচ্ছে বাতাসারই দুটো ধরন। ফেনী জেলার নামকরণে ফেনী বাতাসার প্রভাব থাকার যৌক্তিকতা কি? এই প্রশ্নের সমাধান কল্পে আমি গদ্যে প্রাচীন গৌড় বা গৌড়দেশের নামকরণের ইতিহাস টেনে এনেছি। গৌড় শব্দটি গুড় থেকে আগত। গুড় ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় মিষ্টি দ্রব্য। গুড় তৈরির রসের সহজলভ্যতা, বিভিন্ন ধরনের গুড় তৈরির ঐতিহ্য, দেশে বিদেশে রপ্তানি, গুড় নির্ভর জীবন জীবিকা ইত্যাদি বিষয়ে ভারত ও বাংলাদেশের এক বিস্তীর্ণ এলাকা অতীতে গৌড় বা গৌড়দেশ নামে পরিচিত হওয়ার যৌক্তিকতা। আমরা যারা সাহিত্য, সংস্কৃতি ও দর্শনের পাঠক, গৌড়িক, গৌড়ীয় ইট, গৌড়লিপি, গৌড়ী, গৌড়রীতি, গৌড়ীয় নৃত্য, গৌড় মল্লা, গৌড় সারঙ্গ, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ইত্যাদি শব্দ ও শব্দবন্ধ যে পাচ্ছি, এগুলো গৌড়ের প্রভাবজাত। যা হোক, গুড় থেকে যদি গৌড় হয় তবে ফেনী বা ফেনী বাতাসা থেকে ফেনী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এতক্ষণ যারা মনোযোগ দিয়ে ফেনীর নামকরণ বিষয়ে আমার দেওয়া নতুন ধারণাটি শুনেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন।